মানিকগঞ্জের কথা না বললেই নয়। কি হয়েছে? এটা একটা গার্লস স্কুলের রিইউনিয়ন ছিল। অবশ্যই। গান ছেড়ে দেওয়ার চিন্তা আসেনি, প্রফেশন ছেড়ে দেওয়ার চিন্তা আসছে। প্রফেশন ছেড়ে দেওয়ার চিন্তা আসছে। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। আমাদের পুরান ঢাকার কালচারটা একটু ডিফারেন্ট, একটু ব্রোকেন উর্দুতে কথা বলি, দুই একটা ফার্সি ওয়ার্ড থাকে। নবাবী ভাব। দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর মিউজিশিয়ানদের নিয়ে বিশেষ আয়োজন ট্র্যাক টকে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস এবং আজকে আমার সাথে আড্ডা দিতে উপস্থিত হচ্ছে রোমিও ব্রাদার্স। চলুন জেনে নেই তাদের জানা অজানা নানা গল্প। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন এই আছেন? তো ভালো। কেমন দিন যাচ্ছে? একটু ব্যস্ততা। আচ্ছা, আমি নামটা পুরো নামটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমি অরূপ। ওকে, নয়ন। আচ্ছা, আপনাদেরকে অনেকে টুইন ভেবে ভুল করে, আসলে কি টুইন? আপনার কি মনে হচ্ছে? আমার তো টুইন মনে হচ্ছে। তাহলে আর কি বলবো। আমি একটা কথা বলি, অনেক সময় দেখা যায় না রাস্তায় অনেক পরিচিত মানুষের মতো সিমিলার একটা মানুষ দেখা যায়। পৃথিবীতে 12 জন। হ্যাঁ, এটা একটা থিওরি আর কি। না, অনেকে বলে আমাদের মধ্যে অনেক সিমিলারিটি আছে, আমার তো মনে হয় না। তো প্রথম কোন গানের মাধ্যমে ভাইরাল হওয়া হয়েছিল, মানে সবার পছন্দের তালিকায় চলে আসা হয়েছিল? মনে পড়ে দুইজনের? একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। আচ্ছা, শুরুটা কিভাবে ছিল দুজনের? সোশ্যাল মিডিয়া, আচ্ছা। পরে মেইন স্ট্রিম মিডিয়া, আচ্ছা, সবার হেল্পে। গানটা একটু যদি শুনতে চাই এখন, যেটা একদম প্রথম। হ্যাঁ, গাওয়া যায়। Sure. এই গানটার পেছনের গল্পটা জানতে চাই। গল্পটা খুব ইমোশনাল। মাদার্স ডে ছিল, আমরা ভাবলাম যে মায়ের সাথে একটা কন্টেন্ট করা যায়। তো মায়ের পায়ে আলতা দিতে দিতে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত ইমোশনাল গাইলাম। একটা টাচ। হ্যাঁ, তো মানুষ পছন্দ করলো। তো ওইটাই ছিল আমাদের একটা কি বলবো, শুরু বলা যায়। এবং শুরুটা বেশ ভালো ছিল। শুরু বলতে কি, প্রথম মানে আমাদের এই গানটাই অডিয়েন্স খুব বেশি পছন্দ করে এবং দেখা যাচ্ছে অনেক বেশি ভিউজ হয়ে গেছে হঠাৎ করে, যেগুলো আগের গানগুলোতে হয়নি। আমরা গানে চলে যাই তাহলে। মানে এই যে মায়ের গান থেকেই শুরু, এই গান শেখাটা কি ছোটবেলা থেকে? কমপ্লিকেটেড আর কারণ কখনো যে দুইজনের এভাবে জার্নিটা আলাদা। মিউজিশিয়ান হয়ে যাবেন, এটা কি কখনো ভাবা হয়েছে? না, কখনোই না। শুরুটা কখন, কার কখন? আচ্ছা, আমি যেহেতু বড়, আমি বলি আমার শুরুটা হচ্ছে, আমি কখনো গান শিখি নাই ওইরকম ইনস্টিটিউশন থেকে, কিন্তু আমার দাদি গান গাইতেন। আচ্ছা, আমার দাদি হচ্ছে উনি সুফি গান গাইতেন আর কি। আচ্ছা, আচ্ছা। সো আমি আমার দাদির কাছে যেহেতু আমি বড় হয়েছি, সো উনার সাথে আমি বিভিন্ন মাজার অ্যান্ড বিভিন্ন রিলিজিয়াস জায়গাগুলোতে গিয়েছি আর কি। উনারা গান করেছে, আমি শুনেছি। তো দাদির কোলে কোলে, আমি কোলে শোয়া, উনি গান করছে ওই যে বা এরকম। বাচ্চা হ্যাঁ, থেকেই একটা exactly. গানের প্রতি। তো ওই সুফি গান অ্যান্ড কাওয়ালি অ্যান্ড ওই গানগুলোর সাথে আমার ছোটবেলা থেকে একটা পরিচয় আচ্ছা। ছিল। পরবর্তীতে আমি হচ্ছে ফিল্মের গানের খুব ভক্ত, বিশেষ করে ঢালিউড, একটা বলিউড, গেয়েছেন। আচ্ছা, ঢালিউড, বলিউড। সো আমি মনে হতো যে হয়তো নায়ক হব বড় হয়ে। নায়কের মতো দেখতে হতেই পারে, মানে এরকম যদি কোনো অফার আসে কখনো যে আপনাকে চাচ্ছে। এখন গায়ক হিসেবে আমি খুব কমফোর্টেবল। ওকে, আপনি? গান ওই যে ছোটবেলা থেকে বলতে গেলে আমার মনে হয় যে শিল্প নিয়ে জন্মায় প্রথম কথা। দ্বিতীয়ত আমার শেখার যদি কথা বলি, ছোটবেলায় আমার ঘুম ভাঙতো, বাবা ওই যে টেপ রেকর্ডারে গান ছাড়তো। আমার বাবা প্রফেসর ছিলেন কলেজে। তো সকালে উঠে দেখা যেত যে ওই রবীন্দ্রসঙ্গীত, হেমন্ত, মান্না দে, লতা মঙ্গেশকর, এই পুরনো বাংলা গান, এই গানগুলো আমার শুনতে শুনতে ঘুম ভাঙতো। এরপরে যে যার কাজে ব্যস্ত হয়েছে। তো এরপরে দেখতাম আমার বড় বোন গান শিখছে, ঘরে একজন ম্যাম আসছেন এবং শেখাচ্ছেন। তো আমার মার কাছে শোনা, আমার ওভাবে মনে নেই যে আমি বলে তখন শুয়ে শুয়ে ম্যামের আঁচল টেনে ধরতাম যে ম্যাম আমাকে, তুই করে বলতাম যে আমাকে শিখা। ইনফ্যাক্ট কেউ জানেও না, আমি বসে বসেই ম্যাডামের কাছে বলে 10টা প্রথম সারগাম শিখে গেছি। তো তখন হচ্ছে ম্যাম একদিন মাকে বলছে যে আপনার ছেলে তো শিখে গেছে 10টা। এটা আবার কিভাবে সম্ভব? ও এতটুকু একটা শিশু, ছোট বাচ্চা, স্কুলে না, তখন কি সে 2.5-3 বছর হবে। আচ্ছা, তো তখন মা দেখলো যে না, ওর যেহেতু ইন্টারেস্ট আছে, ও শিখুক।
তখন থেকে গানে তখন ওই বেসিকটা শেখা হয়। আমি ছোটবেলা আসলে খুব প্রথম চঞ্চল কোন ছিলাম। গানটা শেখা হয়েছিল? প্রথম মনে হয় আয় তবে সহচরী। এটা একটু শুনবো এখন। এরপর আপনি থেকে সুফি গান শুনবো একটা। ঢালো ঢালো শোষোধন, ঢালো ঢালো শোষণা, ঢালো সুরে বাতবে এরপর আস্তে 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 তো গান শেখা হলো, স্কুল কলেজ শেষ তো মানে প্রশংসা কি পেয়েছেন স্কুল কলেজে গানের সবসময় মাইর খাওয়া থেকে মাপ পেয়ে যেতাম গানের জন্য? গানের জন্য। আচ্ছা কিভাবে? মানে এটা সবসময় মানে আমি বেনিফিটেড হয়েছি মিউজিকের জন্য। আমি বলে দেখা গেছে মেয়েরা কোনো স্পেশাল হ্যাঁ। ট্রিট করেছে কিনা কখনো দুইজনকে এই গানের জন্য? অবশ্যই, আমি সবসময় গান তো আসলে এখনো? হ্যাঁ, গান প্রথমে বলি এটা একটা ব্লেসিং যে মানুষ গান গাইতে পারে। এই মাঝে মাঝে আমি ভাবি যে এরকম একটা কণ্ঠ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছেন, মানুষ পছন্দ করছেন, মানুষ মানে মনোমুগ্ধ হয়ে শুনছে, এটা হ্যাঁ। একটা ব্লেসিং ছাড়া আর কিছুই না। সেকেন্ড হচ্ছে হ্যাঁ ছোটবেলায় মেয়ে ছেলে টিচাররা বেশি পছন্দ কেমন করতো। লাগতো এই ব্যাপারগুলো? ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগাটা অনেক বড়, মানে বেশি আর কি। ওকে, এখন ভালো লাগাটা কোন বিষয়, যেমন রেসপন্সিবিলিটি চলে আসছে। এক্স্যাক্টলি, অ্যান্ড গান প্রফেশন হয়ে পজিটিভিটি গেছে। ছড়াতে পারছেন। এক্স্যাক্টলি, কারণ আমাদের নেগেটিভিটির তো অভাব নাই আমাদের দেশে। আচ্ছা আপনার থেকে সুফি শুনবো, সুফি গান শুনবো। সুফি গান নর্মালি তো উর্দুতে হয়, বাংলায় হয়। হ্যাঁ কিন্তু গল্পটা জানতে চাই। ছোট করে বলি, এটা হচ্ছে যে আমাদের পুরান ঢাকার কালচারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একটু অনেকেই একটু ব্রোকেন উর্দুতে কথা বলি। বিহারি যারা আছে ওরা তো আছে, কিন্তু নর্মালি মানুষজন একটু হালকা উর্দুতে কথা বলে, হালকা একটু দুই একটা ফার্সি ওয়ার্ড থাকে। নবাবী ভাব আছে এটা। আচ্ছা, হয়তো তো ওরা বুঝতে পারবে না, ওরা যখন বাইরের পরিবেশের সাথে মিশতে আসবে তখন বুঝতে পারবে ও আমরা একটু আলাদা। তো এই আলাদা এই জিনিসটা নিয়ে আমরা আসলে বিশ্বাস করি বাংলাদেশি। অ্যান্ড শুধু আমরা শুধু উর্দুতে গান গাই না, আমরা উর্দু গাই, হিন্দি গাই, বাংলা অ্যান্ড পাহাড়ি ল্যাঙ্গুয়েজে গান করি। আমরা করাই যায়, উর্দু এখন করাই যায়। ওকে, আমরা সুফিতে যাই তাহলে। সুফি গানের অনেক লেয়ার্স অফ মিনিং থাকে। নর্মালি আমরা ভাবি রোমান্টিকের মতো, ওকে, কিন্তু এটা অনেক মিনিং থাকে। সো আরেকদিন এটা নিয়ে বসবো। অবশ্যই। সুফি গান নিয়ে আমি যতটুকু শিখেছি আমার দাদিদের থেকে, আমার আত্মীয় স্বজনের থেকে, ততটুকু বলার চেষ্টা করবো। ओ ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी, तीर ऐसा लगा, तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, ओ चोट दिल पे वो खाई, मजा आ गया मेरे रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, ओ जब नजर से मिलाई मजा आ गया, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, हो जब नजर से मिलाई मजा आ गया। দারুণ, রোমিও ব্রাদার্স। আচ্ছা এই নামের পেছনের গল্প কি, মানে শুরু হয়েছিল কবে, নামটা দেওয়া কিভাবে? নাম আমি যেহেতু লিটারেচারে পড়া, আমার রোমিও ক্যারেক্টারটা সবসময় ভালো লাগতো। আচ্ছা। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে মনে হয় যে শেক্সপিয়ারের আর বাকি সব ক্যারেক্টারগুলোর থেকে রোমিওর সাথে আমার কানেকশনটা খুব ওকে, ভালো। তো ওইখান থেকে অ্যান্ড আমাদের পরিবেশনা and আমাদের সং সিলেকশন সবকিছু মিলে মনে হলো যে আমার সাথে ভাইবটা যায়, রোমিও নামের ভাইবটা যাবে, অ্যান্ড ওই যে ওল্ড অ্যান্ড ক্লাসিক্যাল জিনিসটাকে আবার নিয়ে আসার একটা চেষ্টা,
অ্যান্ড আমাদের চেষ্টা হচ্ছে সবার সাথে কানেক্ট করা। রোমিও নামটা আপনাদেরকে কিন্তু কিন্তু অনেকে পাকিস্তানি ভেবে ভুল করে এবং সবাই আপনাদের পেজে কয়েকটা কমেন্টও দেখলাম আসলে ফেক পেজ কিনা ফেক নেই হ্যাঁ, বাংলাদেশি right, ট্যাগ right, দিয়ে right. রাখা আসলেই বাংলাদেশের কিনা। আসলে আমরা বাংলাদেশি বলতে কি বুঝি আমি জানি না, বাট আমার যেটা মনে হয় যে বাঙালি তো একটা মিক্সড জাতি। এক্স্যাক্টলি, আমি আমার গল্পটা বলি। যেমন আমার দাদা হচ্ছে পাকিস্তান থেকে আসছে, হ্যাঁ, আচ্ছা। আমার দাদি আসাম থেকে আসছে, Okay. নানার বাবা ইরান থেকে আসছে, উনি ফার্সিতে কথা বলতো, ফার্সিতে লিখতো। আচ্ছা So, আমার নানি আবার বাংলাদেশের যশোরের। তাহলে চিন্তা আমিও করেন যশোরের। তাহলে চিন্তা করেন কি মিক্সড একটা জেনেটিক ওয়াইজ শেষ পর্যন্ত বাংলাদেশেই। শেষ পর্যন্ত 100% ন্যাশনালিটি বাংলাদেশি। বাংলাদেশি। এক্স্যাক্টলি। এটাই বলতে চাচ্ছিলাম যে বাঙালি বলতে আমরা কি বুঝি, বাঙালি বলতে কি মানে শুধু প্রমিত বাংলা কিনা বা শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ কিনা। আচ্ছা 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 ওকে, আমরা ওই নাম থেকেই সরে আসলাম। শিল্প মানুষকে কানেক্ট করে, সো আমরাও কানেক্ট হয়েছি শিল্পের মাধ্যমে, এই গানের মাধ্যমে, আচ্ছা। সোশ্যাল মিডিয়াতে গান আপলোড করা আমাদের। কিভাবে মানে পরিচয়? আমি আলাদা আলাদা গান দিতাম, ও আলাদা আলাদা গান দিত। করোনার সময় আমি ভাবলাম যে আমার গিটারটা শিখতে হবে, ওর কাছ থেকে আমি অনলাইনে ক্লাস নিতাম। টিচার এমন হ্যাঁ, আছে খুব teacher. ভালো গিটার Okay. জাস্ট বাজাই মানে বেসিকটা। এন্ড আমি Female ওকে student অ্যাপ্রোচ কেমন? করলাম। তখন ছিল, এখন? ছিল। এখন তো সুযোগ পাই না। আচ্ছা পরে আমি অ্যাপ্রোচ করলাম ওকে যে আমি এরকম একটা ব্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছি, তুমি ইন্টারেস্টেড কিনা। পরে অনেক দিন আমাদের গ্যাপ ছিল, এবং এই টাইপের মেবি বাংলাদেশে প্রথম, মানে অলমোস্ট। হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে যে একটা জিনিস শুরু করেছি, কারণ আমাদের দেখি উপমহাদেশে বলি বিশ্বের যে কোনো দেশে ডুও থাকে, মিউজিক্যাল ডুও, পপুলার ডুও। হ্যাঁ। সো আমাদের দেশের মানুষ এই ডুওটাকে পছন্দ করেছে, নতুন কিছু করতে পেরেছি, এটি একটা ভালো লাগা কাজ করে। এটাই। তো এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো কি পারফর্ম, বিভিন্ন জায়গাতে তো পারফর্ম করা হয়, তো অভিজ্ঞতা কেমন? মানে এমন কোনো মেমোরিজ আসছে কি যেটা এখন মনে লাস্ট পড়ছে? মানিকগঞ্জের কথা না বললেই নয়। কি হয়েছে? এটা একটা গার্লস স্কুলের রিইউনিয়ন ছিল, অবশ্যই। তো 4,500 গার্লস ওয়ার দেয়ার অ্যান্ড আমাদের যখন স্টেজে ওঠার মনে হলো যে আমরা একটা নারী শাসিত সমাজে চলে আসছি। বাচ্চা বাচ্চা আমাদেরকে মেয়েরা protection আমাদেরকে protection দিয়ে stage এ protection নিয়ে বলতে যাওয়া। ঘেরাও করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে স্টেজে নিয়ে গেল। মনে হচ্ছে যে হ্যাঁ, গাড়ি থেকে নামার সাথে সাথে সব মেয়েরা, মেয়ে বাহিনী যাকে বলা হয়, আমরা মানে স্টেজে মানে। আর মজার কথা, আমরা যেহেতু কাভার গান করছি এখনো পর্যন্ত বাংলাদেশে, আমরা আমাদের পপুলারিটি কাভার গান দিই, পুরোনো বাংলা নিজেদের গানগুলো। গান নিয়ে কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? আছে। প্ল্যান আছে বলতে কি, আমরা বুঝছি আমরা। কাভার গানে এত মজা পাচ্ছি আর মানুষজন পুরোনো গানগুলোকে আমাদের মধ্যে খুঁজে পেয়েছে এমন ভাবে, আমার মনে হচ্ছে যে নতুন গান দিয়ে কি হবে। মানে মনে হচ্ছে একটা দায়িত্ব হয়ে এই যে দায়িত্ব হয়ে পুরোনো গেছে, পুরোনো গানগুলোকে গানগুলোকে তুলে নতুন আনা। করে আবার, Exactly. হ্যাঁ হ্যাঁ। আর এই জিনিসটা না সুন্দর, সবাই তো নিজের পেছনে ছোটে, আমরা পুরোনো জিনিসগুলোকে তো ভুলে যাচ্ছি নিজে নতুন কিছু ক্রিয়েট করতে করতে। তো আমার মনে হয়েছে যে ওই দিক থেকে আমাদের দায়িত্বটা হয়েই দাঁড়িয়েছে যে পুরোনো জিনিসগুলো নিয়ে এসে আবার নতুন করে কারণ present করা। বাংলাদেশে এখন মানে পুরানো দিনের গানগুলো যেভাবে নষ্ট হচ্ছে যেভাবে, হচ্ছে। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাদের এন্ড তো- জেনারেশন ওয়াইজ কিন্তু বড় একটা চেঞ্জ আসছে। Exactly. যদি এখন ওগুলো না করি ওগুলো লস্ট হয়ে যাবে। লস্ট হয়ে যাবে একদমই। হ্যাঁ। বাট এটা একটা গুড থিং যে আমাদের মানে অ্যাকসেপ্টেন্সটা বেড়েছে, মানে আমাদের নিয়ে আসা কাজগুলো যে মানুষ পছন্দ করছে। And আরেকটা মেমোরি আমি শেয়ার করি, এটা হচ্ছে আমরা নর্মালি রোমিও ব্রাদার্সের ফ্যান বলতে যা বুঝি একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে। না, আপনাদের বয়স্ক থেকে শুরু করে সবাই আপনাদের গান শোনে। এক্স্যাক্টলি লাস্ট একটা মেমোরি বলি, আমরা একটা স্টেজ পারফরমেন্সে গিয়েছিলাম। সো একজন মহিলা আসলেন, Last year. মহিলার সাথে হচ্ছে একজন লোক ছিলেন, হাজবেন্ড ছিলেন, হাজবেন্ডের বাচ্চা, দুই বাচ্চা। কোলে বাচ্চা। এখন মহিলার হচ্ছে হিজাব পরা, সো পুরো মেকআপ পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। অ্যান্ড উনি বলে আমি আপনাদের শুরু থেকে আপনাদের ফলো করছি, আপনাদের যে আমি দেখছি এটা আমার কাছে একটা সৌভাগ্যের বিষয়। And সামনে থেকে। দেখলাম যে ওনার হিজাবের ভিতর দিয়ে ওনার পানি। পানি পড়ছে, কান্না করছে, কেমন মানে সো জাস্ট এই যে চোখ আর চোখের পানিগুলো আমার দেখছি। গায়ের পছন্দ আর হয়ে গেছে যে মানে এরকম মানে এই প্রাপ্তির জন্য কি আমরা রেডি, মানে মানুষ গানকে কিভাবে নেয়, মানে আমরা না আপনাদের গান আমরা গেয়েও যে এখানে আমাদের গানও না, নিজেদের গানও না। কারণ আপনারা হচ্ছে কি নতুন করে- হচ্ছে কি আমাদের কমেন্টগুলো আসছে যে আপনি যে গানটা গাচ্ছেন এটা আমার মায়ের পছন্দের গান ছিল, আমার মা আজকে নেই, কিন্তু এই গানটা যে আপনারা গাচ্ছেন এইটি আমার মধ্যে একটা ভালো লাগা ফিল করছে। মায়ের মেমোরিজ করাচ্ছে গুলো আর কি। মনে পড়ছে, তো যে যেমন মা গানটা আমাদের গুনগুন করতো। সেকেন্ড যদি বলি, আমাদের একটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান ছিল মধুমালতী। এটা কি চাদর পরে? চাদর পরে প্রথম একটা এটা স্টেজ আমিও পারফরমেন্সের শুনেছি। ভিডিও প্রচুর সোশ্যাল ভাইরাল। মিডিয়া সবগুলো মিলে মনে হয় এখন 18 মিলিয়নস হয়ে গেছে ভিউজ, জাস্ট একটা স্টেজ পারফরমেন্সের ভিডিও। এক্স্যাক্টলি। আমরা একটু শুনতে চাই।
জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনা মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় মধুমালতি ডাকে আয় জ্যোতি কামিনী কত কথা জ্যোতি কামিনী কত কথা গোপনে বলে বলয়া মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় মধুমালতি ডাকে আয়। Wow, দারুণ। এই যে পুরোনো দিনের গান, এই পুরোনো দিনের গান নিয়ে মানে কাজ করার চিন্তা ভাবনাটা কার মাথা থেকে এলো? আমি একটু সেকেল ঘেঁষা। ওই যে মান্না দে বড় হওয়া। আর আমি বলবো যে আমি অনেক কাল মনে হয় স্টেজ পারফরমেন্সের জন্য খুব বেশি রেডি ছিলাম না। মানে যদি নয়ন ভাইয়ের এন্ট্রি না হতো, রোমিও ব্রাদার্স না হতো, আমার মনে হয় যে এইভাবে পারফরমেন্স আমি ভাইয়ের কাছ থেকে এগুলো শিখি। কেমন লাগে? এটার সৌন্দর্যটা আলাদা। শোজ না থাকলে কেমন লাগে? শোজ না থাকলে আমাদের সময় খুব ভালো যায়। ওকে, আমরা কেউই আসলে মিডিয়া ব্যাকগ্রাউন্ডের না। মিডিয়া ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের ফ্যামিলির কেউ এরকম ছিল না যে আমাদের যে গাইডলাইন্স দিবেন এটা ওইটা। হেল্প আমাদের প্যারেন্টস খুবই সহজ সরল প্যারেন্টস, ওরা হেল্প করতে চায় কিন্তু ওরা পারে না। মানে আমি বুঝি না জিনিসটা যে কিভাবে কি করব। তো ওই জায়গা থেকে একটু একটু করে আগাচ্ছি, নিজে নিজে শিখে শিখে অনেক আগাচ্ছি। দূরে গিয়ে গেছে। এত ভালোভাবে নিচ্ছে সবাই। তো হ্যাঁ, ওইটাই আমরা এটাকে জাস্ট ব্লেসিং হিসেবে নিয়েছি, যেহেতু কারোর কোনো প্ল্যান ছিল না গান নিয়ে। আমি গান গাইতাম কি নিজের ভালো লাগার জন্য। ছোটবেলা মা শিখাইছে, মা বাবা শিখাইছে, এরপরে বড় হওয়ার পরে যখন ফিলিংসগুলো আরেকটু ডিপ হলো তখন বুঝলাম যে না, গান মানুষকে হাসাতে পারে, কাঁদাতে পারে, হ্যাঁ একটা আলাদা একটা জোনে নিয়ে যেতে পারে। সো গানেরই ম্যাজিক্যাল ব্যাপারটা আছে, এটা মানুষকে হিল করতে খুব হেল্প করে। তো কখনো এমন মনে হয়েছে যে গান আর গাইবো না, গান ছেড়ে দিব? না না না, গান ছেড়ে দেওয়ার চিন্তা আসেনি, কিন্তু প্রফেশন ছেড়ে দেওয়ার চিন্তা আসছে। প্রফেশন ছেড়ে দেওয়ার আচ্ছা। চিন্তা আসছে। হ্যাঁ, আসছে। লাস্ট ইয়ার যেটা হলো যে লাস্ট ইয়ার তো আমাদের পরপর অনেকগুলো কন্টেন্ট ভাইরাল হয়ে গেল। সো বিভিন্ন তখন জায়গা তো- থেকে কল আসা শুরু করলো, আপনাদের দেখতে চাই, আপনাদের স্টেজে দেখতে চাই। সো একদিনে এমন হলো যে একদিনে 2-3টা প্রোগ্রাম চলে আসলো, কোনো কাউকে আমি মানা করতে পারছি না। অ্যান্ড তখন আমার মনে হলো যে এতটা হেক্টিক, তখন পুরো কিভাবে বাংলাদেশ time ঘুরছি maintain আমরা করেছেন? গাড়িতে গাড়িতে, অ্যান্ড বাসায় ফিরতে পারছি না, হোটেলে হোটেলে। সো তখন মনে হলো যে প্রফেশনটা ছেড়ে দিই। মানে এই জার্নিটা কেমন লাগে, যে ট্যুর জার্নিটা কেমন, এই ট্যুরটা কেমন লাগে? ট্যুর বলেন তো আবার। আমি তো এনজয় করি। নয়ন ভাইয়ের কাছে অলওয়েজ এগুলো আসলে কখনো ঘরোয়া মানুষ। মতের অমিল হয়েছে দুজনের? অলওয়েজ এটা কিভাবে সব সময় সর্ট আউট করা হয়? এই যে আসার সময় আমাদের ড্রেস আপ নিয়েও আমাদের কই আপনারা তো সেম পরে এসেছেন, মানে জুতাও সেম। ও নয়ন ভাই আরেকটা পরবে, আমি আরেকটা পরবো। হ্যাঁ, ব্যাপারটা এরকম আমি ছিল। চাচ্ছিলাম ব্ল্যাক প্যান্ট পরবো, ও বলে যে আচ্ছা। না ব্ল্যাক প্যান্ট আমি পরবো। ব্ল্যাক প্যান্টটা পরলে আমার সাথে ম্যাচ করতে। পরে আমাদের ফোনে হচ্ছে ঝগড়া হয় ফোনে, আমি বলতেছি আমি এটা পরবো, ও বলতেছে এটা পরবো। তারপর পরে শেষমেশ দেখা যায় দুইজন একই হচ্ছে আর কি সবকিছু মিলে। ওকে, আচ্ছা। অ্যান্ড এটা একটা গুড থিং। অনেক সময় কি আমরা আর্টিস্ট তো অনেক ইমোশনালি অনেক ডিসিশন নেই, তখন আরেকজন বুঝতে পারে ও তো এটা ইমোশনালি নিচ্ছে, তখন ও একটু প্র্যাকটিক্যাল হয়ে যায়। এখানে মানে কে সব থেকে ভুল করে বেশি? দুজনই করি, আমি বেশি করি না, obviously। হয় ও না বেশি যে ভুল করে কারণ ও কাজও বেশি করে। আপনি বড়, তার মানে হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখতে বড় মনে হয়। স্বাভাবিক, মোটা হয়ে গেছি এখন, একটু বয়স্ক মোটার লাগে দেখতে। জন্য না।